আমি স্ক্রিনে বেশি ভরসা করি না, যেটা বলি মুখ দিয়ে বলি। পিপিটি ডাজন্ট ম্যাটার, বাট আই উইল শেয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাইট, ফয়সাল খুব ভালো কথা বলেছে। ফয়সাল যেটা বলেছে, a leader can be a good manager, but a manager not necessarily has to be a good leader, right? তো একটা যে লিডার অলওয়েজ লিডস বাই এক্সাম্পল। কোনো একটা পরিস্থিতি এমন আসলো যেখানে অবভিয়াসলি একটা অর্গানাইজেশন বা একটা টিম যেখানে টাফ সিচুয়েশন ফেস করছে, বা যেখানে একটা টিম ইজ গোয়িং থ্রু এ রাফ প্যাচ, একটা লিডার কিন্তু তার কাজ হচ্ছে সে লিড করবে ইন দ্য ওয়ে কি সে করে দেখাবে যে কিভাবে হবে। কিন্তু একটা ম্যানেজার ইট ডাজন্ট ম্যাটার তুমি অস্বস্তিতে আছো, তোমার পরিস্থিতি ঠিক আছে কি ভালো আছে খারাপ আছে, ম্যানেজার উড ওয়ান্ট টু ডু ইট বাই হুক অর বাই কুক। সিম্পল। একটা ম্যানেজার তার কাজ করানোর জন্যে হি ক্যান গো আপ টু এনি এক্সটেন্ট। কারণ অবভিয়াসলি যে অর্গানাইজেশন গুলো আছে, এত বড় বড় অর্গানাইজেশন এই সারা বিশ্বে আছে, লিডারশিপ আর ম্যানেজার দে ভেরি ইন্টারলিঙ্কড, ইন্টারকানেক্টেড। বাট একজন লিডার, সো আমি আমার এক্সাম্পল দিই। আমি একটা অপারেশনস ম্যানেজার, আমার আন্ডারে 11 জন টিম লিডার আছে, আর এই 11 জন টিম লিডারের আন্ডারে আবার 250 জন লোক আছে। তো বেসিক্যালি আমার আন্ডারে মোটামুটি 260 জন লোক আছে। তো আমার যে লিডার্সরা আছে, আমার যে টিম লিডার্সরা আছে, এই টিম লিডার্সরা যা করে, বা এই টিম লিডার্সরা যেভাবে ম্যানেজ করে, প্রাইমারিলি যারা টিমটাকে ম্যানেজ করে, আর এই টিম লিডার্সের আন্ডারে যে বললাম 11 জন আছে, বা 10 জন আছে এখন, তাদের আন্ডারে এক একজনের আন্ডারে 20টা করে লোক। তো বেসিক্যালি হায়ারার্কিটা ফলো করা হয় যে 20 জন ইঞ্জিনিয়ার একজন টিম লিডারকে রিপোর্ট করবে, আর সেই টিম লিডার আমাকে রিপোর্ট করবে। সিমিলারলি আরো যে 10 জন টিম লিডার আছে বা 9 জন টিম লিডার আছে, তাদের আন্ডারে এরকম 20-22 জন করে লোক আছে, অ্যান্ড দে রিপোর্ট টু দ্য টিম লিডার, এন্ড দেন টিম লিডার রিপোর্টস টু মি। তো এই যে টিম লিডারের কথা, মানে একটা টিমের দলনেতা, রাইট? সো একটা দলনেতার কাজ হচ্ছে দলকে ধরে রাখা, বাঁধন দিয়ে ধরে রাখা, এমন ভাবে ধরে রাখতে হবে যেখানে সে প্রবলেমস গুলো বুঝছে তার এমপ্লয়িজদের। তো দেয়ার টু অ্যাসপেক্টস। একটা অর্গানাইজেশন রান করতে গেলে, বা একটা বিজনেস, ভোডাফোন ইজ এ বিজনেস, আই মিন আই ওয়ার্ক ফর এ কোম্পানি হু রানস এ বিগ বিজনেস। তো এই যে বিজনেসটাকে সফলভাবে রান করতে গেলে একটা লিডারের যে অবদান, ইটস আনইমাজিনেবল, রাইট? সো আমি একটা ভালো লিডার হতে পারি, আমি একটা ভালো ম্যানেজার হতে পারি। আমি তখনই ভালো ম্যানেজার হব যখন আমি আমার টিম লিডার্সদেরকে আই উইল শো দেম দ্য পাথ, ওদেরকে আমি গাইড করতে পারবো। এমন না যে একটা বিপদগ্রস্ত পরিবেশে আমরা পড়েছি, অ্যান্ড আমি বলছি তোমরা আগে থেকে তোমরাই করো, তোমরা করে দেখাও, বা আমি আমি জানি না তোমাকে, আমাকে আমি আই জাস্ট নিড দ্য রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো দ্যাট উইল জাস্ট মেক মি এ ম্যানেজার। ইফ আই সে কে একটা পরিস্থিতি আছে, একটা সিচুয়েশন এসছে, একটা কমপ্লেন্ট এসছে কাস্টমার থেকে, আর আমি বলছি না, আমি আমি সে হয়তো আমার কাছে অ্যাপ্রোচ করেছে যে তানভীর, আমরা এখানে আটকে গিয়েছি, আই নিড ইউর হেল্প। তা আমি বললাম আই ডোন্ট কেয়ার, এটা তোমার প্রবলেম, তুমি আমার কাছে কেন এসছো? ইউ হ্যাভ টু মেক শিওর কে ইস্যু ইজ রিজলভড। ইফ আই সে দ্যাট, দেন আমি ম্যানেজার, আমার কাছে আই হ্যাভ দ্য অথরিটি, আই হ্যাভ দ্য পাওয়ার। আমি সেটার বেসিসে তাকে হয়তো বলতে পারি যে ইটস ইউর প্রবলেম, তোমাকে আমি রেখেছি কেন তাহলে, আই উইল রিপ্লেস ইউ। আমার দরকার নেই এরকম লোক। আই ক্যান সে থিংস লাইক দ্যাট। আর সে হয়তো ভয়ে ভয়ে বলবো কি ঠিক আছে তানভীর রাগ করছে, তো that is not a good example, right? That is not a good example of me being a manager. বাট এই কাজটাই যদি সে আমার কাছে একটা প্রবলেম নিয়ে এসেছে, অবভিয়াসলি প্রবলেম আছে বলে তো এসছে, এন্ড অবভিয়াসলি আমার প্রবলেম এক্সপিরিয়েন্স বেশি আছে, সো হি লুকস আপ টু মি। আমার টিম লিডার্সরা দে লুক আপ টু মি, বিকজ সে জানে, বা তারা এই ভরসাটা তাদের আছে যে হ্যাঁ তানভীর কোনো অসুবিধার মধ্যে পড়লে হি উইল ব্রিং আস আউট। তো আমি যদি এখন সেই টিম লিডার, আমার যে টিম লিডার আমার কাছে এসছে, তাকে যদি আমি এখন
হেল্প করি বা তাকে ইফ আই শো হিম দ্য ওয়েজ টু কাম আউট অফ দ্য প্রবলেম, কারণ আমার তো এক্সপিরিয়েন্স হয়তো ওর থেকে বেশি, I might be able to help him, then I'm a good leader. So then I'm a good leader and a good manager also, কারণ আমার মোটিভ বা আমার কাজ at the end of the day to eradicate problems. আর প্রবলেমস আছে বলেই তো বিজনেস আছে। প্রবলেমস যদি না থাকতো, যে সার্ভিস সেন্টার গুলো সেট আপ হয় যেখানে কাস্টমারসদের কোয়েরিজ থাকে, এই কোয়েরিজ গুলোর জন্যই তো একটা সার্ভিস সেন্টার সেট আপ হয়। আর এই সার্ভিস সেন্টার সেট আপ হওয়ার সাথে লোকেদের জবস থাকে। তো কোনো প্রবলেমস না থাকলে তো প্রবলেমস আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। প্রবলেমস থাকবে, অ্যান্ড হাউ উড ইউ ফেস দোজ প্রবলেমস অ্যান্ড রিজলভ দেম উইথ ইজ ম্যাটার করে। তো দেন আই উইল বি কল্ড, আমাকে বলবে যে হি ইজ এ গুড ম্যানেজার অ্যান্ড এ লিডার। সো লিডার মানে টিম লিডার যে একটা টাইটেল, দ্যাটস জাস্ট এ টাইটেল। লিডার ক্যান বি এ সিইও। একটা কোম্পানির সিইও কিন্তু একটা ভালো লিডার হতে পারে, একটা কোম্পানির একটা ভাইস প্রেসিডেন্টও কিন্তু একটা ভালো লিডার হতে পারে। তো যেমন ফয়সাল বলেছে যে লিডার ক্যান বি এ গুড ম্যানেজার, কিন্তু ম্যানেজারের ইটস নট নেসেসারি কি সে একজন ভালো লিডার হতে পারে, কারণ ম্যানেজারের কাজ হচ্ছে কাজ করিয়ে নেওয়া, আর কিভাবে করাবে সেটা ডিপেন্ডস অন দ্যাট ইন্ডিভিজুয়াল। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সো একটা বিজনেস যখন অবভিয়াসলি আপনারা সবাই ইউ ওয়ান্ট টু বি গুড অ্যান্ড সাকসেসফুল বিজনেসম্যান। কিছু কিছু অন্টারপ্রেনার্সও আছেন, কিছু কিছু স্টুডেন্টসও আছেন ইন দিস ক্রাউড, ইন দিস লট, যেটা আমি জানলাম। সো একটা বিজনেসের রান করার পিলার্স তিনটে। ইট রানস অন 3 pillars: সেল, বিল্ড আর রান। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা বিজনেস রান হয়। তো অবভিয়াসলি সেল মানে বিক্রি। বিক্রি মানে কি? বিক্রি যে প্রোডাক্টস আপনি তৈরি করছেন, যেহেতু যে জিনিসে আপনি বিজনেস করতে চলেছেন বা যে জিনিসে আপনি বিজনেস করছেন, আর সেই জিনিসটা বিক্রি করেই তো আপনি ইউ আর আর্নিং ইউর লাইভলিহুড, রাইট? আপনি যে একটা ব্যবসা শুরু করছেন, এই যে আপনারা তো ইনভেস্টমেন্ট করবেন, আপনি অবভিয়াসলি ইনভেস্টমেন্ট তো একটা মানে আজকে সকালে ঘুম থেকে উঠলাম আর বিকেলে আমি বিজনেস শুরু করবো, ইট ডাজন্ট ওয়ার্ক আউট দ্যাট ওয়ে, রাইট? আপনি যখন একটা বিজনেস করতে চলেছেন সেখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আপনার যা পুঁজি আছে, আপনার যা মূলধন আছে, বা আপনার যে প্রপার্টিজ আছে, অবভিয়াসলি সবাই তো আর গোল্ডেন স্পুন মুখে নিয়ে জন্ম হয় নাই। টাটা, আম্বানি, বিড়লা, whatever, নো, এরা যেমন এদের যে প্রজন্ম, এদের তো আগে থেকে করে গিয়েছে, তার দাদু, তার দাদুর দাদু। তো দে ক্যান সে হ্যাঁ, তাদের কাছে সেরকম ইনভেস্টমেন্ট আছে, তাদের কাছে সেরকম মূলধন আছে, বা তাদের কাছে সেরকম কেপেবিলিটি আছে যে তারা হয়তো বিজনেসে যদি তাদের লসও হয়, দে হ্যাভ ডিফারেন্ট মিনস বা অন্য কোনো পন্থা তাদের কাছে আছে টু রিকভার, সেই পয়সাটাকে রিকভার করার ব্যাপার আছে। বাট আমরা যেহেতু যেমন প্রবলি হাই মিডল ক্লাস বা একটু লো, যারা যারা ব্যবসা করে খেতে চাইছে, রাইট? সবার তো আর্থিক অবস্থা একই রকম না। তো তো একটা বিজনেস যখন আপনারা শুরু করছেন বা অলরেডি বিজনেসে আছেন, যারা বিজনেসে আছেন অলরেডি, যে ইমরান ভাইয়া পেট্রোল পাম্পের কথা বললেন, উনি তো বিজনেসে আছেন, ব্রিক্স এর কথা উনি করতে, প্লাস মৎস্য চাষের। তো অবভিয়াসলি পেট্রোল পাম্প যখন আপনি এটা তো ব্যবসা, অবভিয়াসলি তো এটা আপনি তো একদিন আজ জানি না আপনি কত বছর ধরে করছেন, বাট ইউ হ্যাভ লার্ন ফ্রম ইট। আপনার যে কিভাবে শুরু করেছিলেন, কত লোকের সঙ্গে কথা বলেছিলেন, কতজনের পরামর্শ নিয়েছিলেন, রাইট? অ্যান্ড দেন কতজনের কাছ থেকে আপনি হয়তো ইনভেস্টার্স খুঁজেছিলেন যে আপনার সাথে কেউ ইনভেস্ট করবে কি, আপনি নিজে যদি সেরকম সমর্থ বা ইফ ইউ আর রিয়েলি কেপেবল দ্যাট ইউ হ্যাভ দ্যাট মাচ অফ ক্যাপিটাল অ্যামাউন্ট কি আপনি নিজেই ইনভেস্ট করতে পারবেন। তো সমস্ত কিছু যাচাই করে আপনি ইউ হ্যাভ গন থ্রু আ লট অফ থিংস বিফোর ইউ স্টার্টেড দিস বিজনেস, অনেস্টলি। আমি এটাই অ্যাজিউম করবো, ইমরান ভাই। তো তো একটা বিজনেস শুরু করতে হলে অবভিয়াসলি যে প্ল্যানিংটা দরকার, তার মধ্যে বিজনেস প্ল্যানিং আছে, ফিনান্সিয়াল প্ল্যানিং আছে, ইনভেস্টমেন্ট প্ল্যানিং আছে, আর এই বিজনেসটাকে কিভাবে আমি কন্টিনিউ করবো টু স্টে ইন দ্য মার্কেট। বিকজ
বিজনেসটা আমি যেমন আমারও বিজনেস করার ইচ্ছা ছিল, বাট প্রবলি আমার কাছে অতটা ক্যাপিটাল অ্যামাউন্ট নেই। আমার একটা বড় সড়ো বিজনেস করার ইচ্ছা আছে এখনো, অ্যান্ড আই এম স্টিল ইন দ্য প্ল্যানিং ফেজ। আর আমার এই প্ল্যানিংটা চলছে মোটামুটি 1.5 থেকে 2 বছর ধরে, মানে বাইরে ইউকে তে। কারণ ইউকে তে যখন প্রথমবার যাই আমি, ওখানে যে দেখলাম যে কি কি জিনিসের দরকার, কিরকম জিনিসের বিজনেস করা যেতে পারে, কিরকম ইনভেস্টমেন্ট আমার করতে হবে, বা আমি কিরকম ইনভেস্টমেন্ট করলে কিরকম রিটার্নস পাবো। প্রফিট এই জন্য দেখবো কারণ এভরিথিং ইজ ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড। আমি আমার ভবিষ্যৎ সিকিউর করব, আমি আমার ফ্যামিলির ভবিষ্যৎ সিকিউর করব, আমি আমার বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ সিকিউর করব। দ্যাট শুড বি দ্য প্ল্যান। এটা সবারই প্ল্যান। এখন উই আর বর্ন ইন দিস ওয়ার্ল্ড, জন্ম তো হয়ে গেছে, অ্যান্ড হাউ ডু উই সাস্টেন, কেমন করে বেঁচে থাকবো? বেঁচে থাকার বিভিন্ন পন্থা, বিজনেস করে কেউ, কেউ চাকরি করে, রাইট? সো বিজনেস করাটা ইটস ভেরি ইন্ডিপেন্ডেন্ট। অবভিয়াসলি আমি এখন যেমন চাকরি করছি 15 বছর ধরে, তো আমি কারো আন্ডারে চাকরি করছি, অ্যান্ড অ্যাট টাইমস আমার অনেক জিনিস পছন্দ হয় না, বাট আই হ্যাভ টু লিসেন। আমাকে শুনতে হয় আমার হায়ারার্কির কথা, বিকজ আমি যদি না শুনি আমাকে বের করে দেবে চাকরি থেকে। আর আমার তো রাইট নাও, আমি তো বিজনেসের ব্যাপারে ভেবেছি, ভাবনা চিন্তা করেছি লাস্ট 2 বছর ধরে, বাট আই এম নট স্টেবল টু সাস্টেন দ্যাট বিজনেস। তো একটা বিজনেসের যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা আছে, অবভিয়াসলি যেটা আমরা যে দেখবো ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিভাবে করা যায়, অ্যান্ড প্রোডাকশন অফ গুডস, বা তার আগে যে ম্যানেজমেন্টের ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম এই জন্য, কারণ এভরিথিং রিকোয়ার্স ম্যানেজমেন্ট, এভরিথিং রিকোয়ার্স প্ল্যানিং। সবকিছুতে প্ল্যানিং এর দরকার, থট প্রসেসের দরকার, ইনোভেশনের দরকার, আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। একতরফা ভাবনা চিন্তার কেউ আজ ধার ধারে না, আনলেস ইউ আর ডিফারেন্ট। অ্যাজ লং অ্যাজ ইউ আর ডিফারেন্ট, ইটস গুড ফর ইউ অ্যান্ড ইটস গুড ফর ইউর বিজনেস। যতক্ষণ পর্যন্ত আপনি নতুন কিছু চিন্তাধারা আনছেন না, বিকজ চতুর্থ শিল্প বিপ্লবের কথা তো জানবেনই, যে আইওটি প্রোডাক্টস মার্কেটে আছে আমাদের আজকাল। যে আইওটি প্রোডাক্টস, যে ওয়ার্ল্ডটা যে ইভলভ হয়েছে আজ থেকে 10,000 বছর আগে, যখন আদিম যুগে মানুষরা চাকার ইনভেনশন করেছিল, অ্যান্ড সেখানে তো থেমে থাকেনি, ইটস কন্টিনিউসলি ইম্প্রুভিং। আজ থেকে 70, 80, 90 বছর আগে বা 100 বছর আগে, ইনফ্যাক্ট গ্রাহাম বেল যখন টেলিফোনের আবিষ্কার করেছিল, সেখান থেকে আজকে যদি তুলনা করা হয়, উই হ্যাভ চেঞ্জড বিগ টাইম, রাইট? সো এই যে চেঞ্জেস গুলো আমাদের লাইফের মধ্যে আমাদেরকে যেভাবে ইম্প্যাক্ট করছে, অ্যান্ড দ্য ওয়ে things have gone so far for all of us, right? It was beneficial, definitely. আমাদের অনেক বেনিফিটস প্রদান করেছে, প্লাস অনেক ড্রব্যাকসও আছে এর মধ্যে। We have got a lot of drawbacks as well. So, but the world never stops. The world keeps moving. আর এই যতদিন পর্যন্ত বেঁচে আছি বা বেঁচে থাকবো, we need to survive. Survival of the fittest. You must have heard Charles Darwin's theory, যে ফিট এই দুনিয়ার জন্য সেই সার্ভাইভ করবে, যে আনফিট সে করবে না। এটা একটা নেকেড ট্রুথ। সে আমার মা বাবা যতই আমাকে ভালোবাসুক, বা আমার মা বাবা আহা করুক, ডাজন্ট ম্যাটার। আমি একজন ইন্ডিভিজুয়াল, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, ইফ আই এম নট স্ট্রং ইনাফ, দিস ওয়ার্ল্ড ইজ এ ভেরি ডিফিকাল্ট প্লেস, মাই ফ্রেন্ড। তো সেটাই তো, in order to sustain, in order to be capable, আপনাকে innovation is something which changes the lifestyle, যেটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। আর এই সব ইনোভেশন এসেছে বলেই কিন্তু আমাদের উন্নতি যেরকম হয়েছে, সেরকম অবভিয়াসলি ম্যান পাওয়ার কমে গেছে, রিসোর্সেস কমে গেছে। যেখানে ফ্যাক্টরিজ গুলোতে আগে হিউম্যান রিসোর্স বা শারীরিক লোকেরা গতর খাটিয়ে যে চাকরিগুলো করতো, সেখানে এখন দে আর রিপ্লেসড বাই মেশিনস। Machines have taken, robotics has come in place, automation has come in place, right? Automation, robotics, আপনারা শুনে থাকবেন। আমি একটা অটোমেশনের পার্ট অফ অটোমেশন ইন ভোডাফোন। তো আমি সেখানে দেখি এই যে ডিফারেন্ট আইওটি প্রোডাক্টস গুলো তৈরি হচ্ছে। এই আইওটি প্রোডাক্টস মানে একটা এক্সাম্পল, যেমন একটা গরুর লেজে, আগেকার দিনে একটা গরুর লেজে এখন মানে আগেকার দিনে কি হতো, মানে ইউকেতে এই চ্যালেঞ্জেসটা ওরা ফেস করতো, যে ওখানে তারা গরু যখন একটা বাছুরে জন্ম দিত, তারা দে ইউজড টু গো আন্ডার এ লট অফ লস, রাইট?
দে ইউজ টু গো আন্ডার লট অফ লস, কারণ বাছুর মারা যেত, দে নেভার ইউজ টু কিপ এ ট্র্যাক কোথায় বাছুর হয়েছে কি না হয়েছে অ্যান্ড অল দ্যাট। মানে জঙ্গলি পশু বা ওখানে অনেক উডস আছে, ইউকের যে গ্রামগুলো প্রচন্ড সুন্দর, কিন্তু দে আর সারাউন্ডেড, মোস্ট অফ দেম আর সারাউন্ডেড বাই উডস। তো এই যে টেকনোলজিতে ভোডাফোন যে একটা আইওটি প্রোডাক্ট একটা তৈরি করলো, যেটা গরুর লেজে বাঁধা থাকে, এই লেজে বাঁধার ফলে এটা গরুর মুভমেন্টটাকে ট্র্যাক করে, কোথায় গরুর অবস্থানটা, গরু হয়তো চড়তে বেরিয়েছে, কোথায় গরুর অবস্থানটা, প্লাস গরুর লেজের মুভমেন্টের মাধ্যমে দিস আইওটি ডিভাইস ইট সেজ কি গরু বাচ্চা কখন দেবে, কোন সময়, কত ঘন্টায়। তো এই যে আইওটি প্রোডাক্ট, এটা একটা উন্নতি, দিস ইজ সামথিং, ইটস এন ইনোভেশন, যেটা ফার্মার্সদের, অনেক বাছুরদের জীবন বাঁচাতে সহায়তা করেছে। তো আমি জাস্ট গিভিং দ্য এক্সাম্পল। তো যাই হোক, আমি যেটা ব্যাপারে বলতে চাচ্ছি যে একটা বিজনেস যেটা, সেটা সেল, বিল্ড আর রান, এই তিনটে স্তম্ভ, দিস আর থ্রি প্রাইমারি পিলার্স টু রান আ বিজনেস: সেল, বিল্ড, রান। তো আপনি সেল করছেন মানে ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চান, আপনি হয়তো একটা মার্কেটে একটা নতুন মোবাইল, আপনি একটা নতুন মোবাইলের কোম্পানি খুলেছেন, বাট আপনি জানেন যে মার্কেটে অনেক মোবাইল কোম্পানি আছে, আপনার অনেক কম্পিটিটরস আছে, অবভিয়াসলি স্যামসাং, অ্যাপল, তারপরে জিওনি, ভিভো, ওয়ানপ্লাস, রাইট? তো আপনি একটা যে মোবাইলের কোম্পানি যখন খুলেছেন, এই যে প্রোডাক্টটা বিক্রি করবেন, আপনার প্রোডাক্টটা কেন কিনবে লোকে? লোকে তো অলরেডি, স্যামসাং আজ হোম অ্যাপ্লায়েন্সেস আর মোবাইল বিজনেসের জন্য বিখ্যাত, বাট স্যামসাং তো মার্কেটিং করছে অনেকদিন ধরে। তো লোকে আপনার প্রোডাক্টটা কেন কিনতে যাবে? লোকে তো দে নো স্যামসাং ইজ রিলায়েবল, স্যামসাং কে ভরসা করা যায়, স্যামসাং এর প্রোডাক্টস গুলো ভালো। তো আপনি যখন একটা বিজনেস, আমি এক্সাম্পল, এটা জাস্ট এন এক্সাম্পল, ওকে? তো আপনি একটা মোবাইলের কোম্পানি খুলছেন, বা আপনি একটা মোবাইলের ব্যবসা শুরু করতে যাচ্ছেন, যেখানে আপনার মোবাইলস গুলো আপনি হয়তো বাংলাদেশের একটা যেসব ডিভিশন গুলো আছে, আপনি একটা মার্কেট রিসার্চ করেছেন। মার্কেট রিসার্চ মানে অবভিয়াসলি আপনি দেখেছেন যে কোন এলাকায় কিরকম লোকেদের পার ক্যাপিটা ইনকাম কত, সেখানকার লোকেরা কি অ্যাফোর্ড করতে পারবে। আমি যদি আমার মোবাইলের প্রাইস 5,000 থেকে শুরু করি, আমার মোবাইলের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস থাকবে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স এর উপরে। যেমন একটা স্যামসাং এর মোবাইল 10,000-এরও হয়, 12,000-এর হয়, 15,000-এর হয়, 20,000-এর হয়, 50,000, 1 লাখ টাকারও হয়। তো বেসড অন দ্য ডিমান্ড আর বেসড অন দ্য মার্কেট, সবাই তো আর সক্ষম হবে না সব একই রকমের মাল কিনতে বা একই রকমের প্রোডাক্ট কিনতে, বিকজ ফিনান্সিয়ালি প্রবলি দে আর নট স্টেবল। তো আপনি মার্কেট রিসার্চ করে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন। আপনি প্রোডাক্ট কেন বিক্রি করছেন? ওয়াই আর ইউ সেলিং দ্য প্রোডাক্ট? আপনি সেল করছেন সো দ্যাট ধীরে ধীরে আপনি ইউ ক্যান ক্যাচ আপ উইথ দ্য মার্কেট, আর মার্কেটে ক্যাচ আপ করার পরে আপনি হয়তো দেন ইউ উইল এক্সপ্যান্ড ইউর বিজনেস। বাট প্রথমে আপনাকে তো বিক্রি করতে হবে। দেয়ার উইল বি টাইমস যখন আপনি নতুন বিজনেস শুরু করেছেন, আপনাকে হয়তো কিছু স্যাম্পল ফ্রিও দিতে হতে পারে। এমন কিছু ফ্রি, মানে অ্যাটলিস্ট ছোট ছোট বিজনেসে দেখেছি, কোনো কিছু খাবারের দোকানও যখন ইনগ্রেশন হয় না, এখানে আমাদের এখানে হয় ইন্ডিয়াতে, বা আমি পশ্চিমবঙ্গে দেখেছি, একটা খাবারের বিজনেস শুরু করলে আপনি যখন সেল করতে গেলে আপনার একটা অ্যাডভার্টাইজমেন্টের দরকার। লোক জানবে যে আপনার যে একটা খাবার বিক্রি করছেন সেটা কেমন খেতে, সেটা টেস্ট কিরকম। তো আপনি একটা ফ্রি স্যাম্পল দিচ্ছেন লোকেদেরকে কেন? আপনি বিকজ ইউ ওয়ান্ট টু সেল, আলটিমেট গোল ইজ আপনার টু সেল দ্য প্রোডাক্ট। আর যখন আপনি দেখছেন আপনার আশেপাশে অনেকগুলো হোটেল আছে, তো আপনি হয়তো একদিন একটা দুপুরে যখন আপনি ইনগ্রেট করলেন, আপনি যদি ইনগ্রেশনের দিন আপনি হয়তো কিছু খাবার ফ্রি দিলেন লোকেদেরকে, জাস্ট ফর দেম টু টেস্ট এন্ড সি যে টেস্ট ভালো না খারাপ না। বেসড অন দ্য ফিডব্যাক ওরা তখন অন্য কাস্টমারদের নিয়ে আসবে। তো এই সেল পর্যায়ে আমি যেটা বলছিলাম আপনাদেরকে এক্সাম্পল, স্যামসাং কোম্পানির যে এক্সাম্পলটা দিলাম, সো স্যামসাং ইজ এ সাউথ কোরিয়ান কোম্পানি। স্যামসাং মানে স্যাম হচ্ছে 3, সাং হচ্ছে স্টার, 3 স্টার কোম্পানি বেসিক্যালি, ইফ আই ব্রেক ইট ডাউন। তো স্যামসাং কোম্পানি আজ 70 থেকে 80 বছর, আমি এই জন্য স্যামসাং এর উদাহরণটা দেই বিকজ দে আর ভেরি সাকসেসফুল কোম্পানি। ভোডাফোন আজ 25 বছর 30 বছর,
that's all. But Samsung is a very good company and old company. তো আমার স্যামসাং এর কিছু এমপ্লয়িজদের সাথে আমার ইন্টারাকশন হয়, আমি ওদের ট্রেনিং করাতাম মাঝে, আই মিন অ্যাজ ইন বিজনেস কমিউনিকেশন করাতাম ট্রেনিং। তো কি হয়, স্যামসাং প্রত্যেক বছর ওদের এমপ্লয়িজদেরকে একটা অপরচুনিটি দেয় টু গো টু ডিফারেন্ট কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ। আমি ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, আপনাদের কান্ট্রি একটা ডেভেলপিং কান্ট্রি। তো স্যামসাং কেন দিচ্ছে এই অপরচুনিটিটা? আমি এখন সেলে আছি, এই সেলটা বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাটা বলা হচ্ছে। তো স্যামসাং একটা অপরচুনিটি দিচ্ছে আপনার ওদের এমপ্লয়িজদেরকে সারা বিশ্বের মোটামুটি যেসব ডেভেলপিং কান্ট্রিজ গুলো আছে, ইউকে ইজ এ ডেভেলপড কান্ট্রি বাট স্টিল ওরা পাঠায় ওখানেও, প্রত্যেক দেশে 6টা থেকে 10 জন করে লোকরা পাঠাচ্ছে প্রতি বছর, 1 বছরের জন্য, কোম্পানির এক্সপেন্সে। মানে কোম্পানি তাদের খরচা বহন করছে। তো ইন্ডিয়াতে যখন আমি এদের সঙ্গে মিট করি, তো অবভিয়াসলি আই হ্যাড দ্য কিউরিয়াসিটি, সো আই আস্কড দেম কে তোমরা এখানে 1 বছর কি করবে? তখন ওরা বলল যে আমরা এখানে বেসিক্যালি দে আর অল ইঞ্জিনিয়ার্স, দে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স যারা স্যামসাং অফিসে অলরেডি চাকরি করছে, কিন্তু অবভিয়াসলি এই 10 জনকে কোম্পানি সিলেক্ট করেছে কারণ they knew that these guys are the good or the best in the lot. তো কোম্পানি তখন স্যামসাং ডিসাইড করেছে যে এরা এই 10 জনকে ইন্ডিয়াতে পাঠিয়েছে। ইন্ডিয়াতে পাঠানোর পরে তাদের কাজ হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম তা তোমরা 1 বছর কি করবে এখানে? তো লাইক স্যামসাংকে তো সারা বিশ্বে আমরা হোম অ্যাপ্লায়েন্সেস আর মোবাইল বিজনেসের জন্যই বিখ্যাত, কিন্তু অ্যাপার্ট ফ্রম মোবাইল অর হোম অ্যাপ্লায়েন্সেস বিজনেস ব্যাক ইন সাউথ কোরিয়া, আমাদের আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা সারা বিশ্বে সেল করতে চাই, কারণ ওরাও তো এক্সপ্যান্ড করতে চায়। কারণ ওরা নাও দ্যাট লোকেরা জানে যে স্যামসাং ইজ এ গুড কোম্পানি, ওদের একটা ভালো নাম আছে, ডাক আছে, রাইট? তো দে ওয়ান্ট টু সেল আদার প্রোডাক্টস অলসো। আমি বললাম আর কি প্রোডাক্টস আছে স্যামসাং এর? তো ওরা বললো স্যামসাং এর ব্যাংক আছে, স্যামসাং এর অ্যামিউজমেন্ট পার্ক আছে, স্যামসাং এর প্রপার্টি আছে, স্যামসাং এর ইন্স্যুরেন্স কোম্পানি আছে, রাইট? স্যামসাং এর হসপিটাল আছে। আই এম লাইক ওয়াও, I mean, I'm not sure if আপনাদের মধ্যে কেউ জানেন ব্যাপারটা। I'm like, okay, wow, great. তো obviously, why are they trying to sell? ওরা বিক্রি কেন করতে চাইছে এইসব জিনিস? What is the main target or the motive behind selling Samsung Bank? কারণ আপনারা হয়তো দেখে থাকবেন আপনাদের বাংলাদেশে বা আমাদের ভারতে বা যে কোনো কান্ট্রিতে আমি গিয়েছি বাইরে, যেখানেই যাই না কেন, ওদের একটা লোকাল ব্যাংক তো থাকেই, প্লাস সিটি ব্যাংক দেখতে পারবেন, এইচএসবিসি থাকবে, ডশ ব্যাংক থাকবে। তো স্যামসাংও ভাবছে ওরা ওদের ব্যাংক অ্যারাউন্ড দ্য গ্লোব খুলবে। আর এই কনফিডেন্সটা ওরা কেন পেয়েছে? এই কনফিডেন্সটা কিভাবে পেয়েছে ওরা যে ওদের এই জিনিসগুলো চলবে? এটা they're only confident because ওদের past history made them confident. ওদের history এত ভালো in terms of selling products, right? They have sold home appliances, they have sold mobiles, and now they want to sell banks, amusement parks, insurance. তো এরা লোকাল কান্ট্রিজ এর সঙ্গে বা লোকাল মার্কেটের সঙ্গে, লোকাল কান্ট্রি যে কান্ট্রিগুলোতে যাচ্ছে তারা, ওটা তাদের জন্য লোকাল মার্কেট। তো সেই লোকাল মার্কেটের জন্য তারা দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড বিজনেস, তারা প্রসার করতে চায় তাদের ব্যবসা সারা বিশ্বে, এই প্রোডাক্টগুলোর প্রসার করতে চায়, কারণ ওদের তো অলরেডি প্রসার হয়ে গেছে, দে হ্যাভ অলরেডি এক্সপ্যান্ডেড ইন টার্মস অফ সেলিং মোবাইল ফোনস এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস। তো এই সেল পর্যায়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেল তখনই হবে বিকজ আই টেল ইউ হোয়াট, কাস্টমার ইজ দ্য কিং। একটা কথা আছে, হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার, বিকজ উই আর দ্য ডিফারেন্স বিটুইন ডিভাইন অ্যান্ড ডেসপেয়ার। তো এই কথাটার মানে অর্থ অবভিয়াসলি আই এম শিওর বুঝতে পেরেছেন। হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার? কাস্টমার কে? I mean, why the hell should I care for my customer? So I'm a businessman, আমি একটা ব্যবসায়ী, আমি একটা প্রোডাক্ট কাস্টমারকে সেল করেছি বা আমি একটা সার্ভিস প্রদান করেছি কাস্টমারকে। Yeah, I've offered a customer a service, and
why should I care for him? Because কাস্টমার আছে বলে আমি আছি, রাইট? আমার ব্যবসা কার জন্য চলছে? আমার ব্যবসা কাস্টমারের জন্য চলছে। কাস্টমার যদি না থাকতো আমার ব্যবসা চলতো না। তো এই যে আমি কথাটা বললাম যে why should we care? Because we are the difference. We মানে আমি as a businessman, I am the difference. তার জীবনে আমি I can create a difference in his life. How? We are the difference between divine and despair. So একটা এক্সাম্পল, আপনারা হয়তো ইন্ডিয়াতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম শুনে থাকবেন, রাইট? ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার যে এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর তো আমি ক্রেডিট কার্ডস ইউজ করি, কারণ বাইরে ট্রাভেল করি যখন, আমি অবভিয়াসলি ক্রেডিট কার্ড দিয়ে সোয়াইপ করতে হয়। তো তখন আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, ওয়ান অফ দ্য ইনস্টেন্সেস, অনেকগুলো খারাপ ইনস্টেন্স আছে, তার মধ্যে এটা একটা। আমি একটা দোকানে একবার আমার সিস্টার, আমার বোনের জন্য আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম। তো আমি কার্ডটা সোয়াইপ করেছি, কার্ডটা সোয়াইপ করানোর পরে টাকা কেটে গিয়েছে, কিন্তু দোকানদার বলছে আমি টাকাটা পাইনি। তো হতেই পারে, টেকনিক্যাল গ্লিচেস ক্যান বি দেয়ার, ইটস টেকনোলজি, হয়তো সে পেতেই পারে না টাকা, হয়তো পাইনি। তো আমি তখন কি করলাম, আমি দোকানে দাঁড়িয়ে আছি, আমার ওই জিনিসটা লাগবে তখন কিনতে, আমার লাগবে, মানে আমি নিড অফ দ্যাট থিং, কারণ ইটস এ গিফট। তখন আমি কি করলাম, আমি স্টেট ব্যাংকে ফোন করলাম দোকান থেকে দাঁড়িয়ে, যে আমার এরকম এরকম অবস্থা হয়েছে, আই ওয়াজ ট্রাইং টু বাই দিস প্রোডাক্ট, টাকা কেটে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, বাট দোকানদার বলছে সে টাকা পায়নি। অ্যান্ড তখন আমি যাকে বললাম কথাটা, আমি অবভিয়াসলি স্টেট ব্যাংক অফ, যখন আপনারা ব্যাংকে কল করেন, আপনারা ইউ হ্যাভ টু গো থ্রু IVR, প্রেস 1 ফর সেভিংস, প্রেস 2 ফর ক্রেডিট কার্ড, প্রেস 3 ব্লা ব্লা ব্লা, এগুলো চলে। অনেকক্ষণ ধরে শুনলাম, শোনার পরে 5-7 মিনিট পরে আমি একজনের, আই গট হোল্ড অফ সামবডি, যে কথা বলতে পারে অবভিয়াসলি। তো আমি তার সঙ্গে কথা বললাম, বলে আমি বললাম যে আমার এরকম প্রবলেমে পড়েছি, ক্যান ইউ হেল্প মি আউট, ক্যান ইউ চেক কে পয়সাটা কোথায় গেল। আমার দোকানদার বলছে টাকা পাইনি, আর 5,500 টাকার সোয়াইপ করেছিলাম। তো অবভিয়াসলি টাকা বেরিয়ে গেছে, দোকানদার বলছে পাইনি, ডেলেমা, কি করব। তো আমি কল করলাম স্টেট ব্যাংকে। 7 মিনিট পরে যে ফোন উঠালো, সে বললো ওকে লেট মি চেক, আপনার টাকা কোথায় গেছে। আমাকে বললো আপনাকে আমি, আইল প্লেস ইউ অন হোল্ড, আপনার কলটাকে আমি হোল্ডে রাখছি 2-3 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, অ্যান্ড আইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে, ওকে ফাইন, গুড। তো সে আমাকে হোল্ডে রাখার পরে 7-8 মিনিট হয়ে গেছে হোল্ডে রাখা, সে আর ফেরে না। বাট অ্যাজ এ কাস্টমার, আমি তো একজন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার, আই এম দ্য কাস্টমার, বিকজ আই হ্যাভ পারচেসড আ প্রোডাক্ট ইন দ্য ফর্ম অফ এ ক্রেডিট কার্ড ফ্রম দেম। আমার একটা সেভিংস অ্যাকাউন্টও আছে, আমার একটা সেভিংস অ্যাকাউন্ট যেহেতু আছে, সেই জন্য ব্যাংক আমাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করেছে। তো এই যে ক্রেডিট কার্ড যে ব্যাংক আমাকে দিল, দিস ইজ এ প্রোডাক্ট দ্যাট দে আর সেলিং টু মি। এটা একটা প্রোডাক্ট যে আমাকে সে বিক্রি করেছে। এবার এই প্রোডাক্টের প্রবলেমে আমি পড়েছি এখন। সো ইটস ইয়োর ডিউটি অ্যাজ এ বিজনেসম্যান, অর ইফ আই এম দ্য বিজনেস ওনার, আমি যদি SBI, আমার যদি কোম্পানি হয়, আর আমার কাস্টমারকে আমি একটা কার্ড বিক্রি করেছি, আর সেই কাস্টমার একটা কার্ডের প্রবলেমে পড়েছে, সো ইটস SBI's ডিউটি কে সে কাস্টমারকে হেল্প করবে। ফাইন, হেল্প করার জন্য এই কাস্টমার সার্ভিস সেন্টারটা খুলেছে, যেখানে আমি কল করেছি। সে 2 মিনিট আমাকে হোল্ডে রাখার পরে 8 মিনিট পরে এসে বলছে সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নটা কি ছিল। আমি বললাম তুমি যে 8 মিনিট গেলে আমাকে হোল্ডে রেখে, কি করছিলে তখন তুমি? বলে না না, আমি আমার সুপিরিয়রদের সঙ্গে কথা বলছিলাম টু ফাইন্ড আউট আপনার রেজলিউশন কি দেবো। তা আমি বললাম তুমি যদি সুপিরিয়রের সঙ্গে অলরেডি কথা বলছিলে, তার মানে তুমি জানো ব্যাপারটা কি, প্রবলেমটা আমার, যে আমার 5,500 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে, বাট দোকানদার বলছে সে টাকা পাইনি। বলছে না অ্যাকচুয়ালি স্যার, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তো সো বেসিক্যালি সে আমার কথা শোনেনি ঠিক মতো, প্রবলি আনমাইন্ডফুল ছিল, সে হয়তো আমার কথা শোনেনি, বা সে হয়তো আমার কথা বোঝেনি। তো তুমি যখন আমার কথা বোঝনি, তোমার তো দরকার আমাকে বলার যে আমি ব্যাপারটা বুঝিনি, আপনি আপনাকে আবার রিপিট করুন। আমি করতাম। তুমি আমার এখানে 8 মিনিট ওয়েস্ট করেছো, আমি না হারি, আমার তাড়াহুড়ো আছে, তুমি এখন 8 মিনিট পরে এসে বলছো তুমি তাও বোঝনি ব্যাপারটা, হোয়াটস গোয়িং অন। তো ও বললো স্যার আমাকে আরো 2 মিনিট দেন, আর আমি বুঝে গেছি এবার ব্যাপারটা, আমাকে আরো 2 মিনিট প্লিজ সময় দিন, আমি দেখছি কি করা যায়, অ্যান্ড আই উইল ট্রাই অ্যান্ড রিফান্ড দ্য অ্যামাউন্ট। তা আমি বললাম আবার 2 মিনিটের জায়গায় আবার সে 8 মিনিট। অ্যাজ এ কাস্টমার আমার এক্সপিরিয়েন্সটা খুব বাজে হলো তাদের সাথে, ইটস এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো
তো সে আমাকে বললো যে আমি এই 2 মিনিট পরে আবার আসছি। আমি বললাম ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, ডোন্ট ওয়ারি, আমি পরে চেক করে নেবো, আমি হারিবাড়িতে আছি, তুমি ট্রাই করো তোমার এন্ড থেকে কি করার। আমি তখন ভাবলাম যে ঠিক আছে থাক, ট্রানজাকশন তো এনিওয়েজ আমার কাছে রেকর্ড আছে যে টাকা বেরিয়ে গেছে। আমি তখন এটিএম এ গিয়ে 5,000 5,500 যা ছিল দাম জিনিসটা আমি তুলে এনে দোকানদারকে দিলাম, দিয়ে জিনিসটা কিনে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে ব্যাপারটা আমি একটু ভুলেও গেছিলাম। 15-16 দিন পরে আমার যখন স্টেটমেন্ট আসলো, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আসে, স্টেটমেন্টে দেখছি যে ওই 5,500 টাকা তো এখনো রিফান্ড হয়নি, ওটা বেরিয়ে গেছে। তার মানে যার সঙ্গে আমি কথা বলেছিলাম সে প্রসেসিং করেনি। And then I called the bank again. I told them কে মোটামুটি 2 সপ্তাহ আগে আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে আমার এই টাকাটা বেরিয়ে গেছে, এই টাকাটা তো এখনো রিফান্ড হয়নি। আর যার সঙ্গে কথা বলেছিলাম সে তো বলেছিল যে হি উইল টেক কেয়ার অফ দ্য ইস্যু, which didn't happen. So I'm like pissed. I'm like, what the hell? What's happening? আমি তোমাদেরকে প্রিমিয়াম দিচ্ছি, I mean এই কার্ড, I'm paying you an annual fee for this bloody card and this is how you treat me. তখন লাইক সরি, যার সঙ্গে কথা বললাম পরে, সরি খুব ভুল হয়ে গেছে, বাট উইদিন 7 days আই গট দ্য মানি। সো যখন আমি দ্বিতীয়বার যখন যার সঙ্গে কথা বললাম সে তখন আমার পয়সাটা রিফান্ড করে দিল। বাট আমার যে এক্সপিরিয়েন্সটা, হাউ ওয়াজ মাই এক্সপিরিয়েন্স? ইট ওয়াজ আ হরেবল এক্সপিরিয়েন্স, টেরিবল, প্রচন্ড বাজে। আই এম লাইক ওকে। সিমিলার এক্সপিরিয়েন্স আর একটা ব্যাংকের সাথে, যখন আমার আমেরিকান এক্সপ্রেস বলে যে ব্যাংকটা আছে, I mean primarily আমি ওদের কার্ডটা ইউজ করি when I travel abroad. তো আমি এরকম একটা সিমিলার সিচুয়েশনে পড়েছিলাম আমেরিকান এক্সপ্রেসের সাথেও, এখানে আমি আমার কার্ড সাবমিট করেছি, আমার টাকা বেরিয়ে গিয়েছে, বাট টাকা বেরোনোর পরে ইটস লাইক ইমিডিয়েটলি আমি কল করলাম আমেরিকান এক্সপ্রেসকে, অ্যান্ড যে ছিল বা যে আমাকে অ্যাসিস্ট করছিল ফোনে, সে একজন ইউকেরই সার্ভিস সেন্টার লোক ছিল, আর সে আমাকে ইমিডিয়েটলি করে দিল উইদিন হাফ অ্যান আওয়ার 45 মিনিটসে সে টাকা আমার অ্যাকাউন্টে রিফান্ড। অ্যান্ড সে প্রথমবারই আমার ব্যাপারটা প্রবলেমটা বুঝলো, প্রথমবার কল করাতে সে বুঝলো যে আমার এরকম প্রবলেম হয়েছে, আমি একটা ট্রানজাকশন করতে গিয়েছি যেখানে আমার টাকা কেটে গেছে, কিন্তু আমি দোকানদার বলছে সে পাইনি। তো এই যে এক্সপিরিয়েন্স, দের ইজ এ হিউজ ডিফারেন্স এসবিআই এর সাথে আর আমেরিকান এক্সপ্রেসের সাথে। তো আমি যে কথাটা বললাম, হোয়াটস ইন এ কাস্টমার অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার, সো উই আর দ্য ডিফারেন্স বিটুইন ডিভাইন অ্যান্ড ডেসপেয়ার। So we are the difference between divine. আমেরিকান এক্সপ্রেসের সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা, সেটা একটা ডিভাইন এক্সপিরিয়েন্স, একটা হেভেনলি এক্সপিরিয়েন্স, একটা স্বর্গীয় এক্সপিরিয়েন্স। তাকেই বলবো যে যে এক্সপিরিয়েন্সে কোনো জিনিস খুব স্মুথলি হলো, কোনো বাধা নেই সেতে। আমেরিকান এক্সপ্রেস আমার কোনো বাধা হলো না কথাবার্তা বলাতে, প্লাস আমার রিফান্ড পেতে। কিন্তু এসবিআই এর সাথে আমার বাধা আমি পেলাম মোটামুটি 20 দিন পরে। ঠিক আছে, আমি তুমি রিফান্ড করবে, বাট আমার যে এক্সপিরিয়েন্সটা একটা খারাপ এক্সপিরিয়েন্স, যে একজন একটা ব্যাপারের ওনারশিপ নিয়েও, যে ছেলেটার সঙ্গে প্রথম কথা বললাম আমি যখন দোকানে দাঁড়িয়েছিলাম, তার সঙ্গে কথা বললাম, সে একবার প্রথম তো আমার কথা শুনে গেল, এসে বলে কি সে বুঝতে পারেনি। তারপরে আবার যখন দ্বিতীয়বার বললাম, তারপরেও সে কিন্তু আমার ব্যাপারটা হয়তো সে বোঝেনি, নাহলে হয়তো হিজ এ লেজি আস, সিম্পল। ও আমাকে তাও করে দিতে পারলো না রিফান্ড, অ্যান্ড দেন আগেন আই হ্যাভ টু কল দ্য থার্ড টাইম। তো আমি অ্যাজ এ কাস্টমার আমার এক্সপিরিয়েন্সটা, so what's in a customer, why should we care? Because we are the difference between divine and despair. Despair একটা আমার একটা destitute, একটা হতাশাগ্রস্ত লোক আমি তখন, because of the service I've got from SBI. তো আপনারা যখন একটা প্রোডাক্ট বিক্রি করছেন, তো the reason I gave you the example is এই এক্সাম্পলের থ্রুতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে আপনি একজন ভালো বিজনেসম্যান, আপনি একজন খারাপ বিজনেসম্যান, আর আপনাদের সাথেও কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে which made you differentiate the good and the bad. Similarly, আমি আর আমার কলিগ রাহুল, তার নাম রাহুল, আমার বন্ধু, তো আমাদের পুনেতে একটা অফিস আছে ভোডাফোনের, ব্যাঙ্গালোরে আছে, পুনেতে আছে, আহমেদাবাদে আছে। তো পুনেতে যখন ট্রাভেল করি আমরা একটা হোটেলের সঙ্গে টাইড আপ বেসিক্যালি। তো এই হোটেলটা মানে ভোডাফোনের সব এমপ্লয়িজদেরকে এই হোটেলে বেসিক্যালি তারা থাকে বা তাদেরকে রাখে, কারণ আমরা একটা ডিসকাউন্ট পাই ওখানে।
আর এটা একটা 4 স্টার হোটেল, তো ভেরি ডিসেন্ট হোটেল, সার্ভিস ভালো, সবকিছু ভালো। তো একটা এক্সপিরিয়েন্স এমন হয়েছে যে আমরা হয় কালকে, আজকে ব্যাঙ্গালোর থেকে আমরা পুনে যাব কালকে সকালের ফ্লাইটে, আর ওখানে গিয়ে তারপরে ওই হোটেলে উঠবো, আর ওখান থেকে অফিস করব, কাজ করব। হোটেল আর অফিস পাশাপাশি, তো ওই জন্য আমরা প্রেফার করি, কারণ হোটেলটা কাছে। তো আমরা সকালবেলা গেলাম পুনেতে, হোটেলে গিয়ে আমাদের দুটো রুম বুকিং, আমার নামে একটা রুম বুকিং হয়েছে, রাহুলের নামে একটা রুম বুকিং হয়েছে। তো রিসেপশনে গিয়ে এখন রিসেপশনিস্ট বলছে যে সরি, আপনাদের একটা রুম এখন বুকড আছে, আমার নামে যে রুমটা বুকিং ছিল ওটা ওটা বুকড আছে, কিন্তু রাহুলের নামে যে রুমটা বুক হয়েছিল ওটা এখনো খালি হয়নি, ওখানে এখনো গেস্টস আছে। তো রাহুল অবভিয়াসলি হি লস্ট হিজ কুল, হি ইজ লাইক, আরে কালকে তো বুকিং করা হয়েছে, হাউ ক্যান ইউ নাও সে দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এ বুকিং? তো রাহুল বললো, হি রিয়েলি গট পিসড অফ, মানে আজব কাণ্ড। আপনাদের আমরা রেগুলার কাস্টমার, আমাদের যে দেশ থেকে আসুক, বিদেশ থেকে লোক আসলে আপনাদের এখানে তাকে রাখা হয়, আপনারা বছরে বছরে এত টাকা আমাদের কাছ থেকে ইনকাম করেন ভোডাফোনের কাছ থেকে, এন্ড দিস ইজ হাউ ইউ ট্রিট মি। অবভিয়াসলি রাগ তো হবেই। আমি ইভেন আই ওয়াজ নট এক্সপেক্টিং, কারণ আমরা ওই হোটেলে আগেও গিয়েছি, আর ওদের সার্ভিস ভালো বলেই আমরা ওখানে যাই। তো রাহুল রাগ রাগ করছে। আমি বললাম, ঠিক আছে রাহুল, এক কাজ কর, তুই তোর জিনিসপত্র আমার রুমে রাখ, এনিওয়েজ আমরা তো এখন ঘুমাচ্ছি না, আর আমরা মেনলি দুটো রুম নেই প্রাইভেসির জন্য, আর যেহেতু কোম্পানি অপশন দিয়েছে যে তোমরা দুটো রুম নিতে পারো, কোম্পানি চাইলে একটা রুমও দিতে পারে, কিন্তু যেহেতু অপশন আছে যে দুজনের দুটো আলাদা রুম, না ঠিক আছে। আমি রাহুল করলাম, এনিওয়েজ আমি এখন তো আমরা ঘুমোচ্ছি না, আমরা তো অবভিয়াসলি অফিস যাব, তুই তোর মালগুলো, তোর লাগেজ আমার রুমে রাখ, রেখে ফ্রেশন আপ হয়ে আমরা অফিস যাই। আর হোটেলে রিসেপশনে বলেছিল যে স্যার 2-3 ঘন্টা লাগবে, আপনি আপনার রুম পেয়ে যাবেন 2-3 ঘন্টার মধ্যে, রাহুলকে বলেছিল। তো এটা হওয়ার পরে আমরা চলে গেলাম, আমি আমার রুমে গেলাম, রাহুল ওর লাগেজ নেই আমার রুমে আসলো, আমরা ফ্রেশন আপ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে অফিস করলাম। এবার সন্ধ্যাবেলা ফিরছি, সন্ধ্যাবেলা আবার হোটেলে ফিরেছি। রিসেপশনে রাহুল তখন ওর চাবি নিল ওর রুমের, বিকজ হি গট হিজ রুম বাই দেন। ও আমার রুমে আসলো, এসে ওর মালপত্র নিয়ে আমাকে বললো 8টা, 8:30টার দিকে উইল মিট ফর ডিনার। আমার ঠিক আছে, যা তুই তোর রুমে ফ্রেশন আপ হয়ে আমরা ডিনার। তো ওর রুমে, আমার রুম থেকে ওর ওর লাগেজ নিয়ে ও গেল। যাওয়ার পরে ওখানে আমাকে কল করছে, আমি কি হলো আবার? আমি বললাম, আবার মনে হয় কোনো কিছু প্রবলেম হয়েছে। বললো, না না, তুই আমার রুমে আয়। আমি বললাম, কি হয়েছে বল? বলে কি, না না, তুই রুমে এসে দেখ, বুঝতে পারবি। তো আমি ওর রুমে গেলাম, দেখি ওর বিছানায় একটা একটা ½ কেজি পাইনাপল কেক রাখা আছে, আর কেকে লেখা আছে উই আর সরি। তো রাহুল ওয়াজ ভেরি হ্যাপি। তো বেসিক্যালি কেকটা হোটেলে অবভিয়াসলি হোটেল জানে যে উই আর রেগুলার কাস্টমার্স, এন্ড দে ওয়ান্টেড টু কেয়ার ফর আস বিকজ দে নিউ দে হ্যাভ ডান এ ব্লান্ডার ইন দ্য মর্নিং। তো সকালের যে ব্লান্ডার করেছিল সেটাকে ভরপাই করার জন্য তারা একটা ½ কেজি পাইনাপল কেক রেখেছে। পাইনাপল কেক হচ্ছে রাহুলের ফেভারিট কেক। তো হোটেল এই ইনফরমেশনটা কিভাবে জানতে পারলো যে রাহুলের ফেভারিট কেক পাইনাপল কেক? কারণ আমরা এই হোটেলে, তো যখনই পুনে যাই এই হোটেলে গিয়ে উঠি, আর এই হোটেলে যখন ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম, আমার মনে আছে ওরা একটা ফর্ম ফিল আপ করায় যে আপনার বার্থডে কবে, আপনার অ্যানিভার্সারি কবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার কি, আপনি কোথায়, আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ডেজার্টে কি খেতে ভালোবাসেন, এরকম লিস্ট। তো রাহুল হয়তো তখন একটা মেনশন করেছিল, মানে 3-4 বছর আগে, যে প্রথমবার যখন রাহুল গিয়েছিল তখন হয়তো রাহুল মেনশন করেছিল এই ব্যাপারটা যে ওর ফেভারিট কেক হচ্ছে পাইনাপল কেক। আর এটা তখন হোটেলে এই ব্যাপারটা দে হ্যাড কেপ্ট ইট ইন দ্য রেকর্ডস। এই যে রেকর্ড, আমরা ইনভেন্টরি বলে একটা যে জিনিস আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেখানে একটা কোনো জিনিসের রেকর্ড রাখা হয়, কোনো ডেটা রাখা হয়, কোনো কাস্টমারের বা কোনো প্রোডাক্টের, তার দাম কত, সেটা কি টাইপের প্রোডাক্ট, তার কি ক্লাসিফিকেশন, তার কি, তো ওরা একটা ইনভেন্টরি ম্যানেজ করে। অ্যাজ এ হোটেল দে ম্যানেজ এন ইনভেন্টরি যেখানে সবকিছুর রেকর্ড থাকে। তো একটা কাস্টমারের ডেটাও থাকে ওতে, কাস্টমার ডেটাবেস থাকে। অবভিয়াসলি হোটেল ইন্ডাস্ট্রি গুলো, ওই যে প্রমোশনাল অফার্স গুলো আসে না মোবাইল ফোনে, দেখবেন আপনার কোনো নাম্বার হয়তো কেউ নিয়েছে, কোনো ব্যাংক, বা ওরা তখন মেসেজ পাঠাইছে আমাদের আজ ব্যাংকে ইনভেস্ট করুন, আপনি এত টাকা পাবেন এত ইনভেস্ট করলে, ব্লা ব্লা ব্লা। তো প্রমোশনাল অফারে তো ওরা অবভিয়াসলি এই জন্যই ডিটেলস গুলো নেয়। বাট
এই যে ডিটেলস গুলো ওরা সঠিকভাবে নিয়েছিল, আর রাহুলের যে পছন্দের কেক হচ্ছে পাইনাপল কেক, এই জিনিসগুলো যে ব্যাংক নিয়েছিল, এই ডিটেলস গুলো, এতে রাহুল মহা খুশি। সকালের প্রচুর রাগ, সন্ধ্যাবেলা হি ইজ ভেরি হ্যাপি। অ্যান্ড দেন ও রিসেপশনে কল করে থ্যাংক ইউ, আর রাহুল নিজে বলছে, তো রাহুল, obviously রাহুল ইজ দ্য কাস্টমার হিয়ার, আই এম দ্য কাস্টমার ফর দ্য হোটেল। অ্যাজ এ কাস্টমার আমি, রাহুল খুব খুশি হয়ে ব্যাংকে ব্যাংক বলছি, হোটেলের রিসেপশনে ফোন করে বলছে যে আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো সরি, আমি এত বাজেভাবে কথা বলেছিলাম সকালবেলা, আই এম রিয়েলি সরি ফর মাই বিহেভিয়ার, প্লিজ ফরগিভ মি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আপনাদের এই কথাটা মনে আছে যে আমি 4 বছর আগে এসেছিলাম, আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম, আর আপনার ওই ফর্মে আপনাদেরকে আমি লিখেছিলাম যে পাইনাপল কেক আমার ফেভারিট, and I got my cake. So for a hotel, একটা 4 স্টার হোটেলের জন্য একটা হাফ কেজি পাইনাপল কেক ইজ নাথিং, ইটস পিনাটস ফর দেম, ওদের দিনের যা ইনকাম। বাট এই যে জিনিসটা করলো অ্যাজ আ বিজনেস, ওরা তো একটা বিজনেস চালাচ্ছে, হোটেলের বিজনেস, হোটেল ইন্ডাস্ট্রি একটা বিজনেস চালাচ্ছে, এই বিজনেসটাতে ওরা জানতে পেরেছিল যে সকালবেলা একটা খারাপ জিনিস হয়েছে, আমার কাস্টমার হ্যাপি না, লেট মি ডু সামথিং টু চেয়ার হিম আপ, লেট মি ডু সামথিং ভালো, কিছু ভালো করি কাস্টমারের জন্য, সো দ্যাট যে ব্লান্ডারটা হয়ে গেছে তো হয়ে গেছে, তো কিছু কান্ট হেল্প ইট। তো অ্যাজ এ কাস্টমার, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, অ্যাজ এ কাস্টমার আমি, বা অ্যাজ এ পার্ট অফ আ বিজনেস অর্গানাইজেশন, আমি এই জিনিসগুলো বুঝি যে, বা আমি অ্যাজ এ কাস্টমার জানি যে প্রবলেমস হতে পারে, প্রবলেমস উইল অ্যারাইজ, প্রবলেমস হতে পারে বিকজ নোবডি ইজ পারফেক্ট। বাট কাস্টমাররা এইটা বুঝতে চায় না যে প্রবলেমস হলে যদি তাকে রেজলিউশন না দিতে পারেন, if you cannot give the resolution to a customer, then he will not stay, he will look for opportunities, options. আমার আজকের দিনে এত অপশনস আছে লোকেদের কাছে, কারণ এত বিভিন্ন কোম্পানি আছে যে সেম কাইন্ড অফ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে। সো হোয়াট ডিফারেন্সিয়েটস মি অ্যাজ এ বিজনেসম্যান, ধরুন আমার একটা মোবাইলের ব্যবসা, আর আমার বন্ধুরও একটা মোবাইলের ব্যবসা, আর মার্কেটে অনেক মোবাইল কোম্পানি আছে, সবার মোবাইল কোম্পানি আছে, সবার তো প্রোডাক্টস গুলো মোর অর লেস সেম। যেমন একটা 4G সার্ভিস, 4G যে ইউজ করি আমরা, ওটা একটা প্রোডাক্ট, তাই না? ওটা একটা প্রোডাক্ট যে প্রবলি বাংলাদেশের রবি বিক্রি করছে, রবি টেলিকম, আর আমাদের এখানে হয়তো ইন্ডিয়াতে বা ইউকেতে স্কাই বা ব্রিটিশ টেলিকম, ইন্ডিয়াতে এয়ারটেল আছে, ভোডাফোন আছে। তো আমি একটা প্রোডাক্ট আমার কাস্টমারকে সেল করছি যেটা 4G প্রোডাক্ট, এটা সে কোম্পানি আলাদা আলাদা নাম, রবি একটা আলাদা নাম, স্কাই একটা আলাদা নাম, ভোডাফোন একটা আলাদা নাম, এয়ারটেল একটা আলাদা নাম, দিস আর জাস্ট নেমস অফ কোম্পানিজ হু আর রানিং দ্য বিজনেস, কিন্তু প্রোডাক্ট তো একই সেল করছে, দের ইজ নো ডিফারেন্স, 19-20 পার্থক্য থাকলে হতে পারে। তো প্রোডাক্ট ডাজন্ট ম্যাটার, বিকজ অপশনস আছে এখন একই প্রোডাক্ট অন্যর কাছ থেকে কেনার। হোয়াট ম্যাটার্স ইজ দ্য সার্ভিস দ্যাট ইউ অফার। একটা প্রোডাক্ট বিক্রি করার পরে যে সার্ভিসটা আপনি অফার করছেন, that should matter, and that matters. So as long as your service is good, আপনার একটা খুব শক্ত গ্রিপ থাকবে মার্কেটে, and you will be able to sustain, you will be able to survive. কারণ ফিডব্যাক যখন, তো আমরা কি করি, আমরা একটা কাস্টমারকে একটা যখন সার্ভিস দেই, তো আমি বললাম যেটা, যে ম্যানচেস্টার ইউনাইটেড একটা কাস্টমার, আমার আন্ডারে যে সার্ভিস ম্যানেজাররা আছে, বেসিক্যালি সার্ভিস ম্যানেজারের কাজ হচ্ছে একটা কাস্টমারের সবকিছু মেনটেন করা। কারণ একটা কাস্টমার, একটা ম্যানচেস্টার ইউনাইটেড একটা বড় কোম্পানি, যারা আমাদের সঙ্গে বছরে 1000 কোটি টাকার বিজনেস করে, প্রত্যেক বছর 1000 থেকে 1200 কোটি টাকার বিজনেস খালি ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই পাই আমরা। অবভিয়াসলি ওদেরকে আমি প্রোডাক্ট বিক্রি করেছি, কিন্তু ওরা চায় যে আমাদের তরফ থেকে, ভোডাফোনের তরফ থেকে যেন একটা কোনো সার্ভিস ম্যানেজার অ্যাপয়েন্টেড থাকে, যে কিনা ওদের কোনো রকম প্রবলেমস, কোনো কিছুর, বিলিং এর প্রবলেম হলো, তার সার্ভিসের প্রবলেম হলো, তার নেটওয়ার্ক ডাউন হলো, ওরা চায় ভোডাফোন যেন একটা সার্ভিস ম্যানেজার রাখে। ওই সার্ভিস ম্যানেজারের আলাদা চার্জ আছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে কিন্তু এই সার্ভিস ম্যানেজারের আলাদা পয়সা দিতে হয় ভোডাফোনকে, কারণ অবভিয়াসলি আমাদের তরফ থেকে এই লোককে রাখছি আমরা, যে ম্যানচেস্টার ইউনাইটেডের সবকিছু দেখাশোনা করছে, অ্যাপার্ট ফ্রম দ্য প্রোডাক্টস দ্যাট ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাভ ব্রট ফ্রম আস, যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনেছে, সেটা ছাড়াও আমরা কিন্তু একটা সার্ভিস ম্যানেজার দিচ্ছি, তার জন্য ও আলাদা পয়সা দিচ্ছে আমাদেরকে। তো
এই সার্ভিস ম্যানেজারের কাজ হচ্ছে কোন রকমের অসুবিধার মধ্যে যদি ম্যানচেস্টার ইউনাইটেড পড়ে, সে একটা বিলিং রিলেটেড ইস্যু হোক, একটা বিলের প্রবলেম, বা একটা মাসে মাসে যে বিল আসে তার একটা প্রবলেম হয়েছে, বা তার সার্ভিস ডাউন আছে, তখন এই সার্ভিস ম্যানেজারের কাজ হচ্ছে সেটাকে দেখা ঠিক মতো অ্যান্ড মেক শিওর ওটা রেজলিউশন দিচ্ছে, তা ইটস রিজলভড। তো এই সার্ভিস ম্যানেজারের সার্ভিসের উপর কিন্তু আমাদের কন্ট্রাক্টটা রিনিউ করার ডিপেন্ড করে, যে এই বছর যদি আমরা খারাপ সার্ভিস দেই ম্যানচেস্টার ইউনাইটেডকে বা অ্যাডিডাসকে বা নাইকিকে বা পিউমাকে, যেগুলো আমাদের কাস্টমার, এদেরকে যদি খারাপ সার্ভিস দেই আর সার্ভিস ম্যানেজার যদি তার প্রবলেমস গুলো না বুঝলো, বা ম্যানচেস্টার ইউনাইটেড একটা প্রবলেম হলো আর তারা আমাদের সার্ভিস ম্যানেজার সেটা ঠিক মতো দেখতে পারলো না বা দেখাশোনা করতে পারলো না, তো সে কি আর আমার সঙ্গে পরের বছরে কন্ট্রাক্ট রিনিউ করবে? করবে না। কারণ ভোডাফোনের মতো ইউকেতে স্কাই ব্রডব্যান্ড আছে, বা স্কাই টেলিকম আছে, ব্রিটিশ টেলিকম আছে, ভার্জিন মিডিয়া বলে একটা কোম্পানি আছে, বুলডগ আছে, টক আছে, অরেঞ্জ আছে, কতগুলো কোম্পানি আছে, সবাই তো একই প্রোডাক্ট বিক্রি করছে। তা আমরা যেই এতগুলো টাকা লস, একটা কন্ট্রাক্ট রিনিউ মানে 1,000 কোটি প্রত্যেক বছর, তো আই উইল লুজ আউট অন ম্যানচেস্টার ইউনাইটেড কাস্টমার। সে তো অন্য অন্য স্কাই কাছে বা ব্রিটিশ টেলিকমের কাছে গিয়ে সেই প্রোডাক্ট কিনবে। সো প্রোডাক্ট তো একই মোরাললেস। তো আমার সার্ভিস যদি খারাপ হয়, আই উইল নট সাস্টেন ইন দ্য মার্কেট। আর আমার এত ইনভেস্টমেন্ট করে তাহলে কি লাভ হলো? আমি যে এত আমার পুঁজি, আমার সবকিছু দিয়ে একটা বিজনেস শুরু করলাম, তো আমি বৃহত্তর ক্ষেত্রে বললাম, বাট দ্য আইডিওলজি অর দ্য বেসিক্স আর সেম। আপনি সে যেই ব্যবসা করুন না কেন, সে ছোট থেকে শুরু করে বিশাল বড় ব্যবসা, what will differentiate you is the service. ইমোশনস, এমপ্যাথি, এই জিনিসগুলো কাজে লাগবে। এমপ্যাথি মানে অবভিয়াসলি, ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি এন্ড এমপ্যাথি? তো বিপদে পড়লো কেউ, আপনি তার সঙ্গে সিম্পাথাইজ বা সিম্প্যাথি দেখালেন। একটা এক্সাম্পল দিই, আমার এক্সাম্পল এটা, আমার একটা ধরুন, আমার একটা কি এক্সাম্পল দিই, ওকে, আমার একটা বাসায় পোষা কুকুর আছে, ইটস এ পেট ডগ, আর আমি অবভিয়াসলি আমার কুকুরকে খুব ভালোবাসি। আর আমার বন্ধুর বাসাতে একটা পোষা কুকুর আছে, অ্যান্ড হি অলসো লাভস হিজ ডগ। অবভিয়াসলি ইটস এ পেট, তো অবভিয়াসলি পেটকে আপনি ভালোবাসেন। তো আমার কুকুরটা মারা গেছে, তো আমার এই কথা শুনে আমার বন্ধু সহানুভূতি দেখাচ্ছে, আহারে ওর কত বয়স ছিল, 10 বছর, ও তো খুব তোর সঙ্গে, ওর খুব ভাব ছিল, খুব খারাপ লাগছিল শুনে যে মারা গেছে। তো কি আর করা যাবে, আমাকে বলছে এসব কথাও, সহানুভূতির মতো, সহানুভূতি জানানোর জন্য এসব কথা বলছে আমাকে, যে রিয়েলি স্যাড ফর ইয়োর লস এন্ড থিংস লাইক দ্যাট। আমি বললাম, ওকে, কি করা যাবে, আমার মন খারাপ। তো এটা হচ্ছে সিম্পাথি। আমাকে সিম্পাথি দেখালো কারণ আমার কুকুর মারা গেছে। আর এমপ্যাথিতে কি হয়, এমপ্যাথিতে আবার একটা সেম এক্সাম্পল, সেম সিচুয়েশনের এক্সাম্পল দিই। মানে আমার কুকুর আছে, আমার বন্ধুরও কুকুর আছে। আমার বন্ধু, আমি এমনি ফোন করেছি, ফোন করে সে বলছে যে আমার কুকুরের শরীর খুব খারাপ, খুব জ্বর, লাস্ট 3 দিন ধরে খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো তা আমি ব্যাপারটা বুঝলাম যে ওর কুকুরের শরীর খারাপ, কারণ আমার বাড়িতে কুকুর আছে, আমি জানি আমার কুকুরের শরীর খারাপ হলে আমার কিরকম লাগে, আমার খুব খারাপ লাগে। কারণ অবভিয়াসলি ইটস এ পেট, ইটস এ ডগ, ইটস এ পেট টু মি। আমি তাকে ছোট থেকে মানুষ করেছি। তো আমি ওকে সহানুভূতি দেখাবো যে আহারে, শুনে খুব খারাপ লাগলো, কি করব। ও দাঁড়া, একটা কাজ করা যায়, আমি একজন ভেটেরিনারি ডাক্তারকে চিনি, একজন পশু চিকিৎসককে চিনি, যে আমার কুকুরেরও খুব এরকম অবস্থা খারাপ ছিল 3 বছর আগে বা 2 বছর আগে, আমি তার কাছে নিয়ে গেছিলাম, সে আমার কুকুরকে ভালো করে দিয়েছিল ওষুধ দিয়ে। তা আমি বললাম, চল আমি তোকে নিয়ে যাই ওখানে। এই যে দিস অ্যাক্ট, এটা হচ্ছে এমপ্যাথি। তো সিম্প্যাথিতে আমার কিন্তু করণীয় বেশি কিছু নেই। আই রিয়েলি ক্যানট ডু এনিথিং ইন সিম্প্যাথি। সিম্প্যাথিতে কিন্তু আমি কিন্তু কিছু করতে পারবো না। এখন কুকুর মারা গেছে, আই ক্যানট ব্রিং এ ডগ ব্যাক টু লাইফ, সে তো মরে গেছে, আমি তাকে জীবিত কেমন করে করবো? কিন্তু দ্য সেকেন্ড এক্সাম্পলে, যেখানে আমি দেখলাম যে আমার বন্ধুর কুকুর অসুস্থ, আর আমি তাকে হেল্প করলাম যে চল আমি নিয়ে যাই তোকে ডাক্তারের কাছে, তো
তো সেকেন্ডটাতে হচ্ছে এমপ্যাথি আর ফার্স্টটা হচ্ছে সিম্প্যাথি। এমপ্যাথিতে অ্যাটলিস্ট ইউ স্টিল হ্যাভ সামথিং টু ডু, আপনি কিন্তু আপনাদের কাছে কিন্তু করণীয় কিছু আছে টু গেট হিম আউট অফ দ্য প্রবলেম। ওর যে প্রবলেমটা ফেস করছে, যে সিচুয়েশন পড়েছে, সেই সিচুয়েশন থেকে বের করার একটা সুযোগ আছে আপনার এমপ্যাথিতে। সিম্প্যাথিতে সেটা নেই। আর এই এমপ্যাথিটা কিন্তু when you're a businessman, when you're running a business, এই এমপ্যাথি জিনিসটা কিন্তু খুব কাজে লাগে। কাজে লাগে মানে এটা লাগাতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনার এমপ্যাথি না থাকবে, সিম্প্যাথি কাস্টমারের সঙ্গে থাকবে, কাস্টমার নেটওয়ার্ক ডাউন, কাস্টমারকে বলছেন আমার শুনে খুব খারাপ লাগলো। আরে খারাপ লাগলে কি হবে? ডাজ ইট হেল্প হিম? হাউ ডাজ ইট হেল্প হিম? তোমার খারাপ লাগাতে তো কিছু যায় আসে না। তার তো সার্ভিস ডাউন, তার তো বিজনেস লস হচ্ছে, বিকজ কাস্টমার ইন্টারনেট ইউজ করতে পারছে না, ইন্টারনেটের মাধ্যমে সবকিছু করছে। তোমাকে কল করে বলছে তুমি আমার সার্ভিস ডাউন হয়ে গেছে, আমি লাস্ট 15 মিনিট ধরে আমার কিছু কাজ করছে না বাসায়, আমার অফিস বা আমার অফিসে, আমাদের অফিসের 100 জন এমপ্লয়ি আছে, তাদের ইন্টারনেট সবার ডাউন, কারণ অফিসের ইন্টারনেট ডাউন। আপনাকে ফোন করে বলছে, আপনি বলছেন ও আমি খুব দুঃখিত শুনে। আই মিন হাউ ডাজ ইয়ে দুঃখিত ম্যাটার টু হিম? ওর চাই যে তুমি ওটা ফিক্স করো, দ্যাটস হোয়াট হি ওয়ান্টস। এই যে আপনি বললেন দুঃখিত, দুঃখিত বলে আপনি যে বললেন যে লেট মি সি হোয়াট বেস্ট আই ক্যান ডু ফর ইউ, দেখি আমি আপনার জন্য কি করতে পারি, বা আমি এটাকে কিভাবে আপনার এটাকে ফিক্স করতে পারি। আর এই ফিক্স করতে যাওয়ার জন্য আপনার যা যা করণীয়, যে জিনিসগুলো টু ফিক্স দ্য ইস্যু, দ্যাট ইজ অ্যান এমপ্যাথি, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ এমপ্যাথি। কারণ আপনি ফিক্স কেন করছেন একটা কাস্টমারের প্রবলেম? কারণ ফিক্স না করলে কাস্টমার থাকবে না আপনার কাছে, সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস দ্য ব্রুটাল ট্রুথ। বোঝা গেছে সিম্প্যাথি এমপ্যাথি? সো যে সেল, বিল্ড আর রানের কনসেপ্টটা বললাম, যে একটা বিজনেসের আপনি ইনভেস্ট করলেন, আপনার যা পুঁজি ছিল, অ্যান্ড ইউ হ্যাভ স্টার্টেড এ বিজনেস। এবার সেল ফেজে আপনি বিক্রি করলেন, বিল্ড ফেজে, এই যে বিল্ড ফেজটাতে আপনি একটা কাস্টমারের সঙ্গে আপনার র্যাপো বিল্ড করলেন, একটা রিলেশনশিপ বিল্ড করলেন এই বিল্ড ফেজে, যেখানে আপনি আপনার কাস্টমারের ইস্যু বুঝতে পারলেন, আপনি কাস্টমারের প্রবলেমস বুঝতে পারলেন, আপনি প্রবলেমস রিজলভ করলেন, কাস্টমারকে একটা ভালো ফিলিংস দিলেন ইন টার্মস অফ হেভেনলি ফিলিং, যেটা আমি বললাম, যেখানে আমেরিকান এক্সপ্রেস কার্ডে যখন এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম। প্লাস আপনারা কাস্টমারকে এই যে র্যাপো বিল্ড করলেন, এই র্যাপো বিল্ডিং এর মাধ্যমে আপনি কাস্টমারকে কিন্তু আপনার সাথে রাখতে সক্ষম হলেন। তো প্রত্যেকটা ইনসিডেন্ট মানে একটা ঘটনা মানে হচ্ছে যেটা ঘটনীয়, যেটা একটা কাস্টমারের হয়তো নেটওয়ার্ক ডাউন, এটা একটা ইনসিডেন্ট। কাস্টমারের একটা বিলিং ইস্যু আছে, সেটা একটা ইনসিডেন্ট। এই ইনসিডেন্ট গুলোকে রিজলভ করার পরে আমরা কি করি, একটা সার্ভে ফর্ম পাঠাই। নট জাস্ট আস, অনেক কোম্পানি আছে একটা সার্ভে ফর্ম পাঠায়, যেটাকে বলা হয় TNPS ফর্ম, টোটাল নেট প্রমোটার স্কোর। TNPS, টোটাল নেট প্রমোটার স্কোর। তো এই টোটাল নেট প্রমোটার স্কোরটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। আর এই স্কোর 1 থেকে 10-এর মধ্যে, যদি কাস্টমার একটা ইস্যু রিজলভ করার পরে আপনাকে ফিডব্যাকে 1 থেকে 6 দেয়, মানে আপনার স্কোর যদি 1 বা 2 বা 3 বা 4 বা 5 বা 6, মানে আমি বলছি এটা আমাদের ক্ষেত্রে তাই হয়, অ্যারাউন্ড দ্য গ্লোব এটাই ফলো করা হয়। যদি 1 থেকে 6 দেয়, তার মানে হি অর শি ইজ নট হ্যাপি, তার মানে কাস্টমার খুশি না আপনার রেজলিউশনে। হয়তো আপনি রেজলিউশন দিয়েছেন কিন্তু অনেক দেরি করে দিয়েছেন, হয়তো ওর রেজলিউশন। সো একটা কাস্টমার একটা এগ্রিমেন্ট সাইন করে, একটা SLA বলে, একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সাইন করে একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট কেনে। সো একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট কেনে আপনার কাছে, আই মিন ছোট বিজনেস হোক বড় বিজনেস হোক, দের শুড বি এ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, SLA, যে হ্যাঁ এই এগ্রিমেন্ট আমি কাস্টমারের সঙ্গে এই চুক্তি করলাম যে কাস্টমারের যদি কোনো সময় কোনো সার্ভিস খারাপ হয় বা কোনো সার্ভিস ডাউন হয় বা কোনো প্রোডাক্টের একটা রিপেয়ারিং এর দরকার, আমি 24 ঘন্টায় রিপেয়ার করে দেবো বা আমি 48 ঘন্টায় রিপেয়ার করে দেবো। আবার কাস্টমারের সেগমেন্টস আছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড কাস্টমারের জন্য যারা তারা পয়সা কম দেয়, তাদের সার্ভিসের হয়তো টাইমটা বেশি, তাদের হয়তো একটা প্রবলেম হলে তাদের সার্ভিস 72 ঘন্টা লাগবে।
যে প্রিমিয়াম কাস্টমার তার হয়তো 30 ঘন্টার মধ্যে তাকে রেজলিউশন দিতে হবে। তো এখন এই কাস্টমার গুলো অবভিয়াসলি যখন এই ফিডব্যাক ফর্ম গুলো ফিল আপ করে পাঠায় আমাদেরকে, এই ফিডব্যাক ফর্ম পাঠানোর পরে 1 থেকে 10 এর মধ্যে যখন রেটিংস গুলো দেয়, তো 1 থেকে 6 যেটা বললাম, 1 থেকে 6 হচ্ছে ডিট্রাক্টর বলি আমরা। ডিট্রাক্টর মানে হচ্ছে নেগেটিভ স্কোর। যদি আমি 10-এ 6 পাই বা 5 পাই বা 3 পাই, 1 2 4 যাই হোক, তাহলে আমি কাস্টমারকে হ্যাপি করতে পারিনি। কাস্টমার যদি আমাকে 7 আর 8 দেয়, দেন দ্যাট ইজ এ প্যাসিভ। প্যাসিভ মানে সে খুশিও না, সে দুঃখিতও না, মানে ওকে, হি ইজ হ্যাপি বাট হি ইজ নট ভেরি হ্যাপি এজ ওয়েল। কিন্তু 9 আর 10 দিল মানে হচ্ছে পজিটিভ, মানে শি ওয়াজ ভেরি হ্যাপি। তো এই স্কোর গুলো খুব মাইনে রাখে, দিস স্কোরস আর ইম্পর্টেন্ট, কারণ এই স্কোর গুলোর মাধ্যমে কিন্তু আমি বললাম না TNPS কথাটা, টোটাল নেট প্রমোটার স্কোর। প্রমোটার মানে কি, এই স্কোরের বেসিসে কিন্তু কাস্টমার আপনাকে প্রমোট করবে বা আপনার ব্যবসাকে প্রমোট করবে অন্য কাস্টমারদের কাছে, which will gain you business, যেটা আপনার ব্যবসার জন্য খুব ভালো। বিকজ কাস্টমার ভালো সার্ভিস পেলেই তো কাস্টমার আপনাকে অন্য কাস্টমার এনে দেবে। আমাকে এখন SBI এর সঙ্গে যে এক্সপিরিয়েন্স, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা হলো, ওই এক্সপিরিয়েন্সের পরে আমার একজন বন্ধু যদি আমাকে এখন বলে যে ভাই আমাকে একটা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলিয়ে দে, আমি বললাম না না, স্টেট ব্যাংকে যেও না ভাই, প্রচন্ড বাজে সার্ভিস, তুমি আমেরিকান এক্সপ্রেসের কাছে যাও। চলো আমি তোমাকে আমেরিকান এক্সপ্রেসের ডিটেলস দিচ্ছি, আমার একটা চেনাশোনা লোক আছে যে অ্যাকাউন্ট খুলে দেয়, তাকে দেবো, দ্যাটস ইট, রাইট? সো ওয়াই উড আই চুজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? আই উড রাদার চুজ আমেরিকান এক্সপ্রেস। তো এই যে ডিফারেন্সিয়েশনটা, এই ডিফারেন্সটা কেন হলো, কেন আপনাকে ভাবতে বাধ্য করা হলো? কারণ আপনি ভালো সার্ভিস পাননি। And as long as your customer is not happy, সে অন্য কাস্টমার আনবে না। আর পুরোনো কাস্টমারকে রিটেন করে ধরে রাখা, তাকে যেতে না দেওয়া, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। কিভাবে রিটেন করব তাকে? তার এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বললাম, যারা 1,000 কোটি টাকার ব্যবসা করে, তারা যে আমরা যে সার্ভিস ম্যানেজার অফার করি তাদেরকে, এই সার্ভিস ম্যানেজারদের মাধ্যমে কিন্তু তারা করে, তাই না? এই সার্ভিস ম্যানেজার যদি ভালো সার্ভিস না দিতে পারে, সে থাকবে না। তো আমাকে তো রিটেন করতে হবে তাকে না, আই হ্যাভ টু কিপ হিম অ্যাজ মাই কাস্টমার। আর যদি ম্যানচেস্টার ইউনাইটেড আমার কাছে ভালো ভালো ব্যবসা পায় বা ভালো রিলেশনশিপ তার সঙ্গে আমার হয়, সে আমাকে অন্য আরো বড় বড় কাস্টমার এনে দেবে, কারণ দে আর লাইক হাই প্রোফাইল কাস্টমার্স, এদের অ্যানুয়াল টার্নওভার অনেক বেশি। সো এই যে সেল করার পরে যে বিল্ড ফেজে আপনি একটা রিলেশনশিপ বিল্ড করছেন আপনার কাস্টমারের সাথে, এই বিল্ড করার ফলে কিন্তু আপনার বিজনেস টিকে থাকবে। আপনার যে প্রথম যে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, যে এত টাকা খরচা, সব সার্থক, বিকজ ইউর বিজনেস ইজ স্টেবল। এরপরে যে লাস্ট ফেজটা আসে, সেল, বিল্ড আর রান। রান ফেজে নাও ইউ রান দ্য বিজনেস, নাও ইউ নো, আপনি জানেন, আপনি কনফিডেন্ট, আপনি জানেন যে আপনার এত সুন্দর ব্যবসা চলছে, আপনি এই ব্যবসাটাকে এবার ধরে রাখুন আর চালিয়ে যান, রান দ্য শো বেসিক্যালি। এই যে স্যামসাং, যেটা স্যামসাং এর উদাহরণ দেই আমি মাঝে মাঝে, স্যামসাং তো অবভিয়াসলি আজ থেকে 80 বছর ও তো বিজনেস চালিয়ে যাচ্ছে। যে টাটা, আমাদের এখানে টাটা বা TCS বা মাহিন্দ্রা, যে লোকাল কোম্পানি, মারুতি, এরা আছে মোটামুটি 30-40 বছর ধরে আছে, আর চালিয়ে যাচ্ছে বিজনেসটা, কারণ ওরা এখন স্টেবল, ওরা বিজনেসটাকে ধরে ফেলেছে। আর ওই এই যে ধরতে, একটা মানুষের মনের মধ্যে ভরসা তারা বিল্ড করেছে যে হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমরা আছি, আমরা থাকবো। টু গেইন দ্যাট কনফিডেন্স আপনাদের কিন্তু যা করণীয়, এই যে এমপ্যাথি, এই জিনিসটা থাকা সবসময় দরকার। সিম্প্যাথি থাকলে হবে না, বিজনেসে সিম্প্যাথি কাজ করে না। ক্লিয়ার সো ফার?